সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে অটোক্যাড ইউজ করার সময় আমাদের যে বেসিক প্রবলেমগুলো ফেস করতে হয়, তো সেই প্রবলেমগুলোর সলিউশন আমরা খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। অটোক্যাড ইউজ করার সময় আমাদের প্রায় সকলেরই কিছু না কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সেই প্রবলেমগুলো আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখে নেব যে কিভাবে তার সমাধান করা যায়। তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি দেখে নিলে আপনাদের আর অটোক্যাড নিয়ে প্রবলেম থাকবে না। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন আমাদের অটোক্যাড স্ক্রিনে আছি। দেখুন, এই যে এটা হচ্ছে টুলবার। তো টুলবারে আমাদের কিছুগুলো অপশান আছে। তো আমরা যদি বড় স্ক্রিন করতে চাই তাহলে Ctrl+0 প্রেস করব কিবোর্ড থেকে। দেখুন ফুল স্ক্রিন হয়ে গেছে, Ctrl+0, ঠিক আছে। তো আপনারা কিবোর্ড থেকে সিম্পলি Ctrl+0 প্রেস করবেন, তাহলে আপনার ফুল স্ক্রিন মোড অন হয়ে যাবে। আবার Ctrl+0 কিবোর্ডে প্রেস করলে আবার পুনরায় আগের মতো ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, দেখুন Ctrl+0 করবেন, ঠিক হয়ে যাবে। এরপরে এখানে যাব, এই যে ডাউন অ্যারো আছে, এখানে একবার ক্লিক করব। এখান থেকে দেখুন ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। অটোক্যাডে যে স্ক্রিনটাতে কাজ করি এটাকে ওয়ার্ক স্পেস বলে। এখানে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন আছে, এই অপশানটা একবার চেঞ্জ করে দেবেন। ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন থেকে 3D মডেলিং করবে, তো তারপর আবার ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন করে দেবেন। দেখবেন তাতেও এই প্রবলেমের সমাধান হয়ে যাবে আর কি। তো দেখুন আমি এখন 3D মডেলিং ওপেন করেছি। আবারও এখানে গিয়ে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোড অন করে দেবো। তাহলে আমার ওই যে টুলবারগুলো ছিল হাইড হয়ে গেছিলো Ctrl+0 এন্টার করার পর, সেগুলো আবার পুনরায় চলে এসছে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট প্রবলেম দেখে নেব রিবন, ঠিক আছে। এখানে দেখো রিবন আর রিবন ক্লোজ আছে। আমরা রিবন ক্লোজটা করে দেখাচ্ছি। কিবোর্ড থেকে রিবন ক্লোজ লিখে এন্টার করবেন। দেখুন তাতেও আমাদের কিন্তু ওই টুলবারের যে লাইনগুলো সেগুলো সব হাইড হয়ে গেছে। তো এটা রিটার্ন পাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে রিবন লিখে এন্টার করব, তাহলেও চলে আসবে। তো আমরা 3টা পদ্ধতিতে দেখালাম, Ctrl+0, আর ওখানে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন এবং রিবন ক্লোজ। এরপরে দেখব আমরা কমান্ড লাইনকে কিভাবে হাইড করে। দেখুন এখানে কমান্ড লাইন হাইড লেখা আছে। কিবোর্ড থেকে কমান্ড লাইন হাইড লিখে এন্টার করব, ইয়েস করব, তাহলে দেখুন কমান্ড লাইন হাইড হয়ে গেছে। কমান্ড লাইন যদি আমাদের অটোক্যাডের মধ্যে না থাকে তাহলে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো কমান্ড লাইন যদি কারো হাইড হয়ে যায় তাহলে এখান থেকে Ctrl+9 শর্টকাট আছে, Ctrl+9 এন্টার করবেন, তাহলে হাইড হয়ে যাবে। আরেকবার ক্লিক করলে শো হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে এখান থেকে দেখুন স্টার্ট ড্রয়িং, এই যে পেজ আছে সেপারেট, এখান থেকে পেজ নেওয়া যায়, এক বা একাধিক পেজ। তো কোনো সময় আমাদের এটাও যদি হাইড হয়ে যায় বা হাইড করার থাকে তাহলে সেটা কিভাবে করব একবার দেখে নেওয়া যাক। এর জন্য আমরা ভিউয়ে যাব, এখানে ভিউয়ে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দেখুন ফাইল ট্যাব আছে, এই ফাইল ট্যাবটাকে অফ করে দিন, তাহলে ওখানে আর ড্রয়িং 1 2 যে দেখাচ্ছে ওগুলো দেখাবে না, ঠিক আছে। দেখুন দেখাচ্ছে না, আবার অন করুন, দেখুন চলে আসবে ফাইল ট্যাবটা, ঠিক আছে। এবং এখানে যে সমস্ত অপশানগুলো অন আছে সেগুলো দেখাচ্ছে। ইউসিএস আইকন যেমন আমার অন আছে, ইউসিএস আইকন মানে XYZ, এই যে এটাকে ইউসিএস আইকন বলে, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তার পাশে আছে দেখুন ভিউ কিউব, যেটা 3D মডেলিংয়ে কাজে লাগে। টপ, লেফট, রাইট
আপার ডাউন, ভিউ কিউব যদি প্রয়োজন না হয় তাহলে এখান থেকে হাইড করে দিব। এরপর নেভিগেশন বার, যেখানে পেন এই অপশানগুলো থাকে এটাকে নেভিগেশন বার বলে, এটা অন আছে তাই দেখাচ্ছে। নেক্সট দেখে নেব, এখান থেকে ডাউন এরোতে ক্লিক করে শো মেনুবার, মেনুবার যদি হাইড করা থাকে এখান থেকে শো মেনুবার করবেন, তাহলে মেনুর অপশানগুলো দেখাবে। দেখুন এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট সমস্ত কিছু আছে আর কি। শর্টকাটের মধ্যে ইনসার্ট যা অপশান আছে সমস্ত পেয়ে যাবেন। তো ওখান থেকে মেনুবার হাইড আনহাইড করা যায়। দেখুন সমস্ত অপশান এখানে আছে। মডিফাই যাব, মডিফাই গেলে সব কিছু দেখতে পাবো। তো এখান থেকে শো মেনুবারটাকে হাইড মেনুবার করে দিই, তাহলে আগের মতো হয়ে গেল। এরপর দেখুন এখানে ইউটিউবের মতো একটা সিম্বল আছে, মিনিমাইজ প্যানেল বাটন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, তাহলে লেখার অপশানগুলো ছোট বড় হতে থাকবে, যার যেমন প্রয়োজন সেই হিসাবে করে নেবেন, ঠিক আছে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দেখে নেব, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। দেখুন এখানে আপনার অবজেক্ট স্ন্যাপ কাজ করছে না, তো অবজেক্ট স্ন্যাপের জন্য FN মানে ফাংশন কি প্লাস F3 কিবোর্ডে প্রেস করলেই এটা অন অফ হয়ে যায়। আর এখানে অপশান আছে শর্টকাট, এটা অন করে দেবেন, তাহলে ট্রেকিং শুরু হয়ে যাবে। আর শর্টকাটের জন্য DS এন্টার মারতে হয়, ঠিক আছে। দেখুন এখন ট্রেক করছে ও স্ন্যাপ। কাজ করার সময় আমাদের এটা বিশেষ প্রয়োজন লাগে আর কি। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ফলো করুন, সমস্ত প্রবলেমের সমাধান দেওয়া আছে এখানে। আর এখানে যে যে অপশানগুলো আপনার লাগবে টিক মেরে দেবেন, তারপরে ওকে করবেন, তাহলে সেগুলো কাজ করবে। দেখুন এখানে মিড পয়েন্ট শো করছে। এখানে দেখুন স্ন্যাপ কারসার টু 2D রেফারেন্স, এটা অন রাখতে হবে তবে ট্রেকিং হবে। এখানে দেখুন গ্রিড বরাবর কাজ করছে, তো এই গ্রিডটা অফ করার জন্য আপনাকে এই অপশানটা চুজ করতে হবে। দেখুন আমি ইচ্ছে মতো কারসারকে নিয়ে যেতে পারছি না, গ্রিডকে ট্রেকিং করছে, ঠিক আছে। তো এর জন্য আমাকে এই যে স্ন্যাপ মোড আছে F9 শর্টকাট, গ্রিড এটাকে অফ করে দিতে হবে F9 দিয়ে, ঠিক আছে। আর যেগুলো এখানে অন থাকবে সেগুলো ব্লু লাইন হয়ে থাকবে। দেখুন অফ হয়ে গেছে। দেখুন এখন আমি ইচ্ছা মতো কারসারটিকে নিয়ে যেতে পারছি। দেখুন ইচ্ছে মতো টানতে পারছি, কিন্তু ওটা যদি অন হয়ে থাকে তাহলে আমি ইচ্ছে মতো লাইন ড্র করতে পারবো না। এখানে দেখুন অর্থ মোড আছে, শর্টকাট হচ্ছে F8। অর্থ মোড হলে পুরো 90 ডিগ্রিতে লাইন ড্র হবে, হয় নর্থ সাউথ কিংবা ইস্ট ওয়েস্ট ডিরেকশনে, ঠিক আছে। অ্যাঙ্গেলে ড্র হবে না, অনলি 90 ডিগ্রিতে ড্র হবে। দেখুন এখানে যে বিল্ডিংয়ের প্ল্যানটা আমি দেখাচ্ছি, এই প্ল্যানে অনেক সময় আমাদেরকে কলম সেন্টার লাইন দিতে হয়, তখন আমরা সেটা কনস্ট্রাকশনের লাইনের সাহায্যে 90 ডিগ্রি হিসাবে নিই আর কি। সেই সময় এটা কাজে লাগে। আরও অনেক ইউজ আছে, আপনারা ইউজ করতে করতে জেনে যাবেন। তো আমি ধারণাটা দিয়ে দিলাম, অর্থ মোড অন হলে পুরো সিধে লাইন টানা যায় আর কি। অটোক্যাডে কোনো ড্রয়িং বা কোনো ইমেজ ইনসার্ট করার সময় আমাদের অনেক সময় চোখে ভিজিবল নাও হতে পারে বা নাও দেখাতে পারে। তো সেই সময় আমাদের কি করতে হবে,
কিবোর্ড থেকে জেড এন্টার এ এন্টার মারতে হবে। জেড এন্টার মানে হচ্ছে জুম, আর এ এন্টার মানে হচ্ছে অল, মানে পুরো ওয়ার্ক স্পেসটাকে জুম করে দেখানো হচ্ছে। তাহলে আপনার চোখের সামনে ভিজিবল হবে। জেড এন্টার এ এন্টার মারে দেবেন, তাহলে হয়ে যাবে। দেখুন, আমরা কোনো যখন বিল্ডিং প্ল্যান বানাই তখন সর্বদা আমরা চেষ্টা করি রাইট অ্যাঙ্গেলে বা 90 ডিগ্রিতে রুমগুলো কাটার চেষ্টা করি। কোনো সময় প্লটের যদি ধরন একটু টেড়া বেঁকা হয় তখন সেক্ষেত্রে চেঞ্জেস আসে, না হলে পুরো 90 ডিগ্রিতে আমরা ড্রয়িং করে থাকি, সবাই করে আর কি। তো জুম অল এটাও একটা বিশাল প্রবলেম, যেটা সমাধান আপনাকে দেখালাম। দেখুন, এখানে এলিভেশন পর্যন্ত আমার আঁকা আছে, প্ল্যান আর এলিভেশন, ঠিক আছে। টপ ভিউকে প্ল্যান বলে আর ফ্রন্ট ভিউকে এলিভেশন বলে, ঠিক আছে। এখন জুম করলে চলে আসছে। আপনি কত যদি স্ক্রল করে ছোট করে দেন বা জুম করলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। দেখুন কমান্ড লাইন, এখানে দেখুন একটা অপশান আছে, এটা আপনার যদি অন থাকে তবে কিন্তু আপনি যা টাইপ করবেন সেটা দেখতে পাবেন। এখানে কাস্টমাইজেশন যান, এখানে দেখুন ডাইনামিক ইনপুট। এই ডাইনামিক ইনপুট যদি আপনার অন থাকে তবেই কিন্তু কারসারের কাছে আপনি যদি কোনো কিছু টাইপ করেন সেটা শো করবে, যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শো হচ্ছে। আর এই ডাইনামিক ইনপুট যদি অফ থাকে তাহলে কিন্তু দেখা যাবে না, শুধুমাত্র কমান্ড লাইনে টাইপ হবে। তো কাজ করার সময় আপনারা অবশ্যই ডাইনামিক ইনপুটটা অন করে নেবেন। দেখুন, আর যেসব অপশানগুলো এখানে অন আছে সেগুলো ব্লু কালারের হয়ে থাকবে। দেখুন, ডাইনামিক ইনপুট অফ থাকলে কিন্তু কমান্ড লাইনেই টাইপ হবে, কারসারের কাছে হবে না। তো কারসারের কাছে যদি আপনার টাইপ হয় তো আপনার কাজ করতে অনেক সুবিধা হবে আর কি, তাই এটা অন করে রাখবেন। নেক্সট দেখে নেব হ্যাঁ, যে ক্রস হেয়ার আছে না, ক্রস হেয়ারের মাঝে যেটা থাকে সেটাকে পিক বক্স বলে, আর যে ক্রসের মতো থাকে সেটা ক্রস হেয়ার, ঠিক আছে। এর সাইজ অনেক সময় ছোটো বড়ো করতে হয়, সেটা আপনারা ওপি এন্টার মেরে করে নিতে পারবেন, ঠিক আছে। সাইজ বাড়িয়ে দেবেন, হয়ে যাবে। তাহলে ক্রস হেয়ার কি, পিক বক্স কি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, এখান থেকে অপশানে যাব বা ওপি এন্টার করলেও চলে আসবে, দিয়ে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে দেখুন এখানে ক্রস হেয়ার সাইজ, এটাকে বড় করে নেবেন, ঠিক আছে। মিনিমাম 15 থেকে বেশি হলেই আমার সুবিধা হবে আর কি, একটু বড় দেখাবে। তারপরে সিলেকশানে যাব, এখানে দেখুন গ্রিপ সাইজ অ্যান্ড পিক বক্স সাইজ, এই দুটো অপশনেই একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তাহলে চোখে প্রেশার লাগবে না আর কি পয়েন্টগুলো দেখতে। তাহলে ওপি এন্টার করে ওই অপশানটা পেয়ে যাবেন। আপনাকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন এই অটোক্যাডে কাজ করবেন সবসময় চেষ্টা করবেন কমান্ড টাইপ করে, ঠিক আছে। কোনো অপশানে গিয়ে পলিলাইনে গিয়ে
ক্লিক করে কাজ করলে অনেক দেরি হয়, তাই কমান্ড লাইনে কাজ করবেন কমান্ড দিয়ে। এখানে দেখুন সিলেক্ট করার দুটো পদ্ধতি আছে, রাইট টু লেফট এবং লেফট টু রাইট। দেখুন লেফট টু রাইট সিলেক্ট করলে যতটা জায়গা পুরো কভার করবে সেটাই সিলেক্ট হবে, আর রাইট টু লেফট যদি করা হয় তো যে জায়গাটার উপর টাচ করে যাবে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। দুটোর মধ্যে এটাই পার্থক্য। এটা হচ্ছে ক্রস সেকশন মেথড, রাইট টু লেফট। ঠিক আছে, এভাবে সিলেক্ট করতে পারেন। লাইনে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। চেষ্টা করবেন ক্রস সেকশন মেথডে সিলেক্ট করাটাই ভালো হবে আপনার। দেখুন এভাবে সিলেক্ট করবেন, আর এইভাবে সিলেক্ট করলে যে পোর্শনগুলো পুরো সিলেক্ট হবে শুধুমাত্র সেটাই সিলেক্ট হবে, পুরো যেটাতে কভার করবে না সেটা সিলেক্ট হবে না। দেখুন আমি হাফ সিলেক্ট করেছিলাম, সিলেক্ট হয়েছিল না, কিন্তু দেখুন হাফ সিলেক্ট করছি সিলেক্ট হচ্ছে না, কিন্তু রাইট টু লেফট সিলেক্ট করলে একটু অল্প যদি সিলেক্ট হয় পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দুটোর মধ্যে এটা পার্থক্য। প্র্যাকটিস করবেন, ভিডিও দেখে দেখে বুঝতে পেরে যাবেন। তারপরে দেখুন এখানে যখন ডিস্টেন্স দেওয়ার পর আমাদের টেক্সট সাইজটা কিন্তু ভিজিবল হয় না, এই টেক্সটের হাইটটা কিন্তু আমাদেরকে বাড়িয়ে নিতে হয়, অনেক সময় বাড়িয়ে নিতে হয়। এটা Ctrl+1 ক্লিক করলেও পেয়ে যাবেন, আবার ডি এন্টার মেরে সেখান থেকে হাইট বাড়াতে পারবেন। ঠিক আছে, এখন ডি এন্টার, এরপর মডিফাই যাব। এখানে দেখুন কি লিখছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার, মডিফাই যাব। মডিফাই যাওয়ার পর টেক্সটে যাব, এখানেও চেঞ্জ করা যায় আর কি। ইউজ ওভারঅল স্কেল, এখানে স্কেল ছোট বড় করলো ওখানে কিন্তু ছোট বড় হয়ে যায়। 1 থেকে 10 করে দিলাম, দেখুন বড় হয়ে গেছে। এটাও করতে পারেন, না হলে টেক্সটে গিয়ে টেক্সটের সাইজ বড় করে দেবেন, তাও হবে, যেটা আপনাদের পছন্দ। এখান থেকে 1 করে দিলাম, 0.2 করে দিলাম, ছোট হয়ে যাবে। ইউজ ওভারঅল স্কেল, এখানে আমরা ভ্যালুটা এবার বাড়িয়ে দেখি, 10 করে দিলাম, দিয়ে ওখানে সেট কারেন্ট করে ক্লোজ করে দিলাম। দেখুন টেক্সটের সাইজ কিন্তু আমাদের বড় হয়ে গেছে। ঠিক আছে, এরপর এখানে আমরা ইউনিট সেট করব, তার জন্য UN এন্টার মারব। ফিট ইঞ্চিতে কাজ করার জন্য আর্কিটেকচারাল, মিটার কাজ করার জন্য ডেসিমেল, এরপর 0 ফিট 0 ইঞ্চ নিয়ে নেব। এরপর এখানে রেক্ট্যাঙ্গলে ক্লিক করে বা REC এন্টার মেরে আমাদের কাঙ্ক্ষিত মেজারমেন্টগুলো দিয়ে দেব, দিয়ে এন্টার করব, তাহলে আমার কিন্তু প্লটটা ড্র হয়ে যাবে। ঠিক আছে, দেখুন একটা রেক্ট্যাঙ্গেল আমার এখানে হয়ে গেছে। ডাইমেনশন নেওয়ার জন্য DAL এন্টার বা DLI এন্টার দিয়ে ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক করবেন, তাহলে ডাইমেনশন শো করবে। কিন্তু এখানে দেখুন আমার ইঞ্চিতে দেখাচ্ছে আর কি, পুরোটাই ইঞ্চিতে দেখাচ্ছে, ফিটে দেখাচ্ছে না। 366 ইঞ্চি দেখাচ্ছে। তো এর জন্য আমরা ডি এন্টার মারবো, আবার মডিফাই যাব। মডিফাই গিয়ে প্রাইমারি ইউনিট দেখুন লেখা আছে, প্রাইমারি ইউনিট, কিংবা এখান থেকেও চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো এত সব করবো না। প্রাইমারি ইউনিটে ওখানে ইউনিট সেট করার সময় UN এন্টার মেরে যেটা দিয়েছিলাম সেটাই রাখবো আমরা।
ওখানে যদি आपको नजर आ रहे होंगे, यहाँ पर जाना है आपको, ঠিক আছে। और यहाँ पर आप देख सकते हो कि यूनिट এখানে फॉर्मेट decimal আছে, ওখানে इसको चेंज करना है। तो डेसिमल की जगह यहाँ पर आप आर्किटेक्चरल रख दीजिए। तो अगर आप यहाँ पर आर्किटेक्चरल रखते हो तभी आपको आपके डायमेंशन फीट इंचेस में शो होंगे। तो अब मैं यहाँ पर ओके कर देता हूँ और क्लोज कर देता हूँ। तो आप देख सकते हो कि हमारे डायमेंशन अब এখানে 30 फीट इंचेस में शो हो रहे हैं। तो ये सेटिंग बहुत ही ज्यादा इंपॉर्टेंट है। तो चलिए मिलते हैं नेक्स्ट वीडियो में। अगर आपको ये वीडियो अच्छा लगा है तो आप इसे लाइक कर सकते हो और कमेंट कर सकते हो। आपको कोई भी